বাংলার পাশাপাশি ইংরেজিটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ভাষা হিসাবেই অনেকে মনে করে। সেই হিসাবে যে ব্যাপারটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ইটালিতে আমি এটার অনেক প্রয়োজনীয়তা দেখেছি, যে অনেকেই ইংরেজির প্রতি খুব আগ্রহী, এবং এই যে প্রয়োজনীয়তা, এই যে দরকার, এটা বুঝতে পেরে আমরা অলরেডি ইংরেজির ব্যাপারে একটা পদক্ষেপ নিয়েছিলাম। এবং এটার সাথে আপনাদের এই ওয়ার্ল্ড বাংলা টিভির একজন আমি বলবো কর্ণধার অথবা উদ্যোক্তা তানভীর ভাই, উনি জড়িত ছিলেন, উনি জানেন এবং উনি দেখেছেন আমাদের অ্যাক্টিভিটিসগুলি যেটা ছিল। তো এখানে আপনি যেটা বলেন যে একটা স্কুল করা, যেটা না আসলে একটা পূর্ণাঙ্গ ইংরেজি স্কুল করা কিন্তু একটা ব্যাপক ব্যাপার, তো এটা একবারে সম্ভব না। তো এক্ষেত্রে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ইংরেজি কোর্স করানো, যেমন এসএল কোর্স। তো এটা আমাদের প্রায় বছরখানেক ছিল বোধহয়। এটা আমরা প্রায় তিনটা ব্যাচ করেছি এসএল কোর্সের ছাত্রছাত্রীদের, এবং এটা ব্যাপক সাড়াও ছিল। ব্যাপক ছাত্রছাত্রী গার্জিয়ানরা দেখতাম যে ব্যাপকভাবে তারা আসছে, আমাদের এখানে বাচ্চাদেরকে ক্লাসগুলি করাইছে। এবং আমাদের একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের ব্যাকিং ছিল ভালো। যেমন আমার এক ফ্রেন্ড ছিল, ওই আমেরিকান টম, সে এখানকার ইটালির যে ব্রিটিশ একাডেমি, এটার প্রিন্সিপাল, এবং তার ওয়াইফ ছিল ব্রিটিশ একজন মহিলা, দেবোরা, সেও আমাদের সাথে কানেক্টেড ছিল। এবং এই ক্ষেত্রে আমাদের ইটালিয়ান 6 জন টিচার ছিল, 6 জন ইটালিয়ান টিচার, একজন আমেরিকান, একজন ব্রিটিশ। তাদেরকে আমরা ব্যাপকভাবে কাজে লাগিয়েছিলাম এই ব্যাপারে, তো ব্যাপকভাবে সামনে যেতেছিলাম। এখানে দুঃখজনক একটা ঘটনা হচ্ছে যে আমি আগে যেটা বলেছিলাম যে আমাদের মানসিক যে দৈন্যতা, এই প্রতিষ্ঠানটাকে আমি অনেক কষ্ট করে টিকে রাখতে পারিনি। এটা আসলে এটা বলতে গেলে অনেক অনেক বাজে কিছু বলতে হয়, অনেক আমাদের নিজেদের ব্যাপারে অনেক ইয়ে করতে হয়, যেটা একটা ভালো প্রতিষ্ঠানকে আমি টিকে রাখতে পারি নাই, ইংলিশটাকে আমাকে বন্ধ করে দিতে হয়েছে। এই ব্যাপারে আরেক ছোট প্রশ্ন থাকবে যে কেন এই মানে এত ভালো সাড়া হওয়ার পরও কেন শেষ পর্যন্ত এমন একটি ভালো প্রতিষ্ঠান, একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কেন টিকে রাখা সম্ভব হলো না? এই ব্যাপারে যদি আমার দর্শকদের কিছু বলতেন। আসলে সেটাই বলতে চাইছি যে এখানে হয় কি যে একটা প্রতিষ্ঠান করতে গেলে কাউকে না কাউকে এটার দায়িত্বে থাকতে হয়। তো যেহেতু এটার দায়িত্বে আমি ছিলাম, তো এখানে অনেক ধরনের, আসলে আমি ডিটেলস বলতে চাই না, যে অনেক ধরনের ইয়ে ছিল, যে এখানে ব্যাপক লাভ লোকসানের ব্যাপার, এখানে ব্যাপক টাকা পয়সার ব্যাপার। কিন্তু আমার মানসিকতাটাকে এটাকে কেউ বুঝতে চেষ্টা করলো না যে আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে ছাত্রছাত্রীদেরকে ভালো মানের লেখাপড়া দেওয়ার জন্য এবং টিচারদেরকে ভালো পে করার জন্য। তো ভালো পে করতে যা দেখা গেছে যে আমাদের মানে অনেক ক্ষেত্রে নিজেদের পকেট থেকে পয়সা দিয়ে এটা করতে হয়েছে। তো সমস্যাটা ওইখানে, আসলে এত ডিটেলস বলবো না, তবে এটা আমার খুব দুঃখের একটা কারণ যে আমি এটাকে রাখতে পারিনি। তো আমি আশা করি যে আমরা যেহেতু আমার ইটালিতে এই মুহূর্তে আমার মনে হয় যে উদ্যমী অনেক মানুষ আসছে, সে পুরানোদের যে যে ব্যাপারগুলি সেটা এখন আর থাকবে না। আমরা ইনশাল্লাহ অবশ্যই এটা আবার শুরু করব এবং এটাকে ব্যাপকভাবে এগিয়ে নেব, এবং একদিন আপনার যে কথা, আমরা একটা পূর্ণাঙ্গ লেভেল পর্যন্ত এটা স্কুল করব। ধন্যবাদ। এবং আমি নিশ্চিত যে এমন কিছু হবে, কারণ আসলে মানুষের ইচ্ছা শক্তি একটি নতুন কিছু উদ্ভাবন করতে পারে। এবার আমি একটু ভিন্ন ধরনের প্রসঙ্গে আসবো, সেটা হচ্ছে আমরা জানি যে আপনি একজন মানে ব্যক্তিগতভাবে নারীবাদী মানুষ। তো এই নারীবাদ সম্পর্কে যদি আপনি আমাদের কিছু বলতেন। ধন্যবাদ, এটা আমার খুব পছন্দের একটা প্রশ্ন। ব্যাপার হচ্ছে আমরা যদি বাহ্যিকভাবে যদি এইভাবে দেখি যে নারীবাদ, তো মনে হয় যে সাধারণ একটা ব্যাপার। আসলে নারীবাদটা সাধারণ একটা ব্যাপার না, খুব অত্যন্ত কঠিন এবং খুব বাস্তব একটা ব্যাপার। নারীবাদের যে ব্যাপারটা, সেটা আমি এটা বলতে পারি যে নারীবাদটা শুরু হয়েছে আপনার ব্রিটিশ একজন, যাকে নারীবাদের জননী বলা হয়, যিনি নারীবাদের সৃষ্টিকর্তা বা সৃষ্টিকারিণী, ওর নাম হচ্ছে মেরি ওলস্টনক্রাফট।
উনি নারীবাদীর জননী বলা হয় ওনাকে। আর নারীবাদটাকে যিনি দ্বিতীয় ভাবে মানে দ্বিতীয়ত আবার প্রতিষ্ঠা করেন, উনি হচ্ছেন সিমন দে বেভার, ফ্রান্সের একজন নারীবাদী। আর পৃথিবীতে আশ্চর্যজনক হলো সত্য যে আসলে অনেক খুনি, অনেক বড় মাপের নারীবাদী ছিলেন। এদের মধ্যে 3 নম্বর ধরা হয় আমাদের বেগম রোকেয়াকে। উনি অত্যন্ত উঁচু মানের একজন নারীবাদী মহিলা, যিনি নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে ব্যাপক কাজ করেছেন। এবং নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের ব্যাপার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যুগের আমার মনে হয় যে খুব আধুনিক এবং খুব খুব ট্যালেন্ট একজন নারীবাদী আমাদের বাংলাদেশে জন্ম নিয়েছিলেন, ডক্টর হুমায়ুন আজাদ। তো নারীবাদের ব্যাপার আমি খুব সংক্ষেপে, আসলে একটা ব্যাপক আলোচনার ব্যাপার, খুব সংক্ষেপে একটা কথা বলি। সেটা হচ্ছে যে নারীবাদ মানে কিন্তু অনেকে যেটা মনে করে, বা নারী স্বাধীনতা বলতে যেটা মনে করে, নারী স্বাধীনতা মানে পুরুষের অধীনতা নয়। এটা হচ্ছে যে নারীদের সম অধিকার। পৃথিবী একসময় নারীদের অধীনে ছিল। আমরা যদি আমাদের আদিম সাম্যবাদী যে বা আদিম সমাজে যে ইতিহাসে যাই, পৃথিবী এক সময় নারীদের অধিকারে ছিল, পুরুষরা নারীদের দ্বারা শাসিত হইত। সেটা যেমন কাম্য না, একইভাবে নারীরা পুরুষদের যারা শাসিত হবে সেটাও কাম্য না। নারীবাদ চায় নারী এবং পুরুষের সমান অধিকার। এটার এটা বাস্তব একটা ব্যাপারে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, আমরা জানি। দ্বিতীয় যদি সৃষ্টিকর্তা বলতে হয়, পৃথিবীতে এই মুহূর্তে যত 500 বা 600 কোটি মানুষ, সবগুলি মানুষেরই জন্ম একজন নারীর মধ্য থেকে। সুতরাং তাকে আমি যদি বলি যে দ্বিতীয় সৃষ্টিকর্তা, তো আমরা আমাদের বাংলাদেশে যে ব্যাপারটা ঘটে যে আমাদের বাংলাদেশের নারীরা প্রচন্ডভাবে অত্যাচারিত, অবহেলিত, তারা বন্দী, তাদের মিনিমাম স্বাধীনতা নাই, তাদের নিজেদের উপর নির্ভরশীলতা নাই, এবং তারা কোনোভাবেই স্বাধীন নয়, পরাধীন। তো একজন পরাধীন নারী, একজন নিপীড়িত, অশিক্ষিত, পিছিয়ে পড়া নারী যে সন্তানকে জন্ম দিবে, সেই সন্তান নিঃসন্দেহে বড় কিছু হতে পারে না, সুস্থ হতে পারে না। সুতরাং আমাদের জাতির স্বার্থে, মানব জাতির স্বার্থে সুস্থ, সচেতন, শিক্ষিত, স্বাধীন মা দরকার। নারীবাদ এটাই বলে। আর অনেক কথা আমার মনে হয় না যে এত সময় আমাকে দিবেন আপনারা। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার মুকুল, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সময় শেষের পর্যায়ে, তো আমাদের সাথে থাকার জন্য এবং বিভিন্ন নানা অজানা তথ্য নিয়ে আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। এবং এরই সাথে আমাদের worldbanglatv.com এর দর্শকদের সম্বন্ধে শেষ শুভেচ্ছা বার্তা অনুরোধ জানাচ্ছি। আমি আসলে প্রচন্ডভাবে আনন্দিত যে আজকে এখানে আমাকে সুযোগটি দেওয়া হয়েছে কথা বলার জন্য। আসলে আমার অনেক কথা, অনেক কিছু বলতে চাই, সময়ের জন্য হোক বা হয়তো এত কিছু বলার প্রস্তুতিও ছিল না, অনেক কথা বলতে পারলাম না। তবে আমি ব্যক্তিগতভাবে একটা কথা সবাইকেই বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ, বাংলা ভাষা আমাদের দেশ, আমাদের ভাষা। আমরা বাংলাদেশকে অনেক ভালোবাসি। আজকে বাংলাদেশের যে পিছিয়ে পড়া, বাংলাদেশের যে দৈন্যতা, বাংলাদেশের যে সমস্যা আমাদের অন্তরকে খুব মারাত্মকভাবে কাঁদায়, খুব কষ্ট দেয়। আমরা অনেক অনেক দিন চেয়েছিলাম আমাদের দেশ যারা চালায়, যারা রাজনীতি করে, যারা বলে দেয় আমরা আমাদের প্রিয় জন্মভূমিকে ছেড়ে বিদেশে আসব না, আমরা আমাদের মায়ের কাছে থাকব, সেই যে রাজনীতিবিদরা অনেক দেখলাম, অনেক আশা করলাম, কিন্তু তারা আমার মনে হয় না যে আমাদের দেশটাকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে আমার যেটা মনে হয়, তরুণ সমাজ, আধুনিক সমাজ, শিক্ষিত, উদার, সাহসী তরুণ যারা আছেন, দেশের জন্য
ব্যক্তি চিন্তার বাইরে গিয়ে দেশের জন্য, দেশের পরিবর্তনের জন্য, দেশের জন্য ভালো কিছু করার জন্য, দেশকে আন্তর্জাতিক মানে নিয়ে আসার জন্য আমরা সবাই আসুন এগিয়ে আসি। আমাদের নিজেদের মধ্যে দলাদলি, কোন্দল এগুলি ভুলে আমাদের এটা করতেই হবে, কারণ বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন করা একটি দেশ, আমাদের এটা করতেই হবে। আসুন সবাই আমরা ব্যক্তিগত কাজের পরেও, ব্যক্তিগত চিন্তার পরেও দেশের জন্য কিছু একটা করি। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় এই যে আমাদের যে তরুণ সমাজ, উদ্যমী ছেলেরা, আমাদের ছেলেরা, আপনারা, আপনারা যে পদক্ষেপটি নিয়েছেন ওয়ার্ল্ড বাংলা টিভি, ভীষণ ভীষণ সুন্দর, ভালো, কার্যকরী, প্রয়োজনীয় একটি পদক্ষেপ। আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে, অসংখ্য। আপনাকেও ধন্যবাদ আমাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং এই আসনটি আলোকিত করে রাখার জন্য। এর সাথে আমি আমার দর্শকদের কাছে বিদায় নিব এবং পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাবো। ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এবং আমাদের এই অনুষ্ঠানটা আপনার নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, যতটা আমার ভালো লেগেছে। এবং এরই সাথে আপনাদের বিদায় জানাচ্ছি। অবশ্যই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো গেস্টদের সাথে। আল্লাহ হাফেজ।